মার্চ ফর ইউনিটিতে অংশ নিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছে ছাত্র জনতা। সরকারের জুলাই ঘোষণাপত্র তৈরির ঘোষণায় সাধুবাদ। ছাত্র জনতার আহ্বানে রাষ্ট্রীয় পর্যায় থেকে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ছাত্র জনতা এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে। রাষ্ট্র যখন এই দায়িত্বটি নিয়ে নেয়, অন্তর্বর্তীকালীন সরকার যখন এই দায়িত্বটি নিয়ে নেয়, আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টিকে সাধুবাদ জানাই এবং স্বাগত জানাই। খ্রিস্টীয় নববর্ষ বরণে সারা দেশে চলছে প্রস্তুতি। 31st নাইট ঘিরে নিরাপত্তা দিতে প্রস্তুত ডিএমপি। আতশবাজি, ফানুসে নিষেধাজ্ঞা। 15 বছর পর প্রকাশ্যে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। জয়পুরহাটে নিজেদের করা মামলায় আসামি শহীদ পরিবারের সদস্যরাও। ভৌতিক মামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন অনেকে। এবং ইসরায়েলি আগ্রাসনের মধ্যে নতুন করে প্রবল বৃষ্টি, নাকাল গাজাবাসী। হাসপাতালে তাণ্ডবের জন্য বৈশ্বিক নীরবতাকে দোষারোপ। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, সঙ্গে আছে আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বেলা 3টায় শুরু হবে মার্চ ফর ইউনিটি। সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছে ছাত্র জনতা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাদ। নিশাদ, কর্মসূচি নিয়ে কি বলছে ছাত্র জনতা? কেন্দ্রীয় শহীদ মিনারের সার্বিক পরিস্থিতি বা চিত্র কেমন দেখছেন আমাদের জানাবেন। জি, যেমনটি বলছেন আপনি, আসলে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মার্চ ফর ইউনিটি ঘোষণা যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামটি কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি বিভিন্ন ছাত্র জনতা কিন্তু বিভিন্ন জেলা থেকে আগত যারা আছেন তারা কিন্তু জড়ো হতে শুরু করেছেন। আপনি জানেন যে আজকে বিকেল 3টায় শুরু হবে এই মার্চ ফর ইউনিটি, এবং সেই 3টার পুরো প্রস্তুতি হিসেবে ইতিমধ্যেই যে কেন্দ্রীয় শহীদ মিনার যেখানে প্রোগ্রামের যে আয়োজন, সেই আয়োজন স্থল কিন্তু ইতিমধ্যে আস্তে আস্তে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হতে শুরু করেছে। এবং কিছুক্ষণ পরপরই আমরা দেখছি একে একে মিছিল বের হচ্ছে, এবং সেই মিছিলের পরপরে আমরা দেখছি যে সেখানে মিছিলের মাধ্যমে তারা কিন্তু তাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো কিন্তু তুলে ধরছে। অর্থাৎ যে জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র, সেটি কিন্তু ঘোষণার কথা থাকলেও গতকালকের এই মূলত মার্চ ফর ইউনিটি যে নামটি এসছে, সেটি মূলত কারণ হচ্ছে গতকালকে রাতে কিন্তু নিয়ে আসা হয়েছিল, এবং শনিবার মূলত তাদের যে আজকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করার কথা থাকলেও সেটি কিন্তু এখন আপাতত তারা কিন্তু সেটি স্থগিত রেখেছে। কিন্তু তাদের যে প্রোগ্রাম চলমান, সেটি কিন্তু চলমান রেখেছে, এবং বিভিন্ন জেলা থেকে কিন্তু শিক্ষার্থীরা তারা এখানে জড়ো হচ্ছে। অর্থাৎ যে তারা সন্ধ্যায় প্রধান উপদেষ্টা, গতকাল সন্ধ্যায় আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা যে প্রেস উইং তরফ থেকে যে 31শে ডিসেম্বর যে কর্মসূচির, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্রাইভেট ইনিশিয়েটিভ জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। এবং সোমবার রাতেই যে রাষ্ট্রপক্ষ থেকে ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র যে শহীদ মিনারে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির সেটি বহাল থাকবে কিনা, সেটি নিয়েও একটি প্রশ্ন উঠে, এবং পরবর্তীতে এক পর্যায়ে সেটি মানা হয়েছে। এবং সেক্ষেত্রে তারা তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু তারা চালিয়েছে, শুধুমাত্র যে নামটা পরিবর্তন হয়েছে মার্চ ফর ইউনিটি। এখানে আমরা দেখছি যে বিভিন্ন জেলা থেকেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন জেলা থেকে এসছে অনেকে। আপনাদের আজকে মূলত দাবি কি থাকবে? আমাদের যে স্বৈরাচার সরকারের পতনের যে আমাদের তারপরে যে বিভিন্ন ষড়যন্ত্রে আমাদেরকে লিপ্ত করা হয়েছে, বিশেষ করে সচিবালয়ে আগুন সহ বিভিন্ন ধারাবাহিকভাবে আমাদের স্বৈরাচার পালাইলেও আমাদের যে স্বাধীনতা যেটা আমরা চেয়েছি সেটা আমরা আদৌ পাই নাই। মেন স্বাধীনতা আমরা পাই নাই, তার জন্য আমাদের লড়তে হবে। একটা কথা আছে না যে স্বাধীনতা পাওয়ার চাইতে সেটা রক্ষা করা কঠিন। আমরা সেই যুদ্ধে আছি এখন। সেই লক্ষ্যে আজকে ধারাবাহিকভাবে আমাদের যে কেন্দ্রীয় সমন্বয়করা আছে তারা সহ আমরা বিভিন্ন জেলা থেকে, আমরা নিজেরা বগুড়া জেলা থেকে আসছি, তারা সহ আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজকে এখানে আমরা ঐক্যবদ্ধ হব ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে। আমরা দেখছি আরও বিভিন্ন জেলা থেকে অনেকেই আসছেন, তাদের থেকে একটু জানতে চাইব আপনারা কোথা থেকে এসছেন? বগুড়া থেকে আসছে আর কি। আচ্ছা, আজকে এখানে আপনাদের মূল দাবি কি থাকবে? মূল দাবি আমাদের তো মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল যে আমরা একটা ঘোষণাপত্র দিব, কারণ ঘোষণাপত্র যেহেতু সরকার থেকে দেবে, সুতরাং আমরা এখানে ডিসিশন নিচ্ছি। অ্যাকচুয়ালি আওয়ামী লীগের যে প্রেতাত্রা, আমরা হয়তো জানেন যে গত কয়েকদিন আগে যেহেতু হাসিনা চলে গেছে, প্রেতাত্রাগুলো আছে তার মধ্যে
বিভিন্নভাবে বিভিন্ন আমাদের এই আন্দোলনটাকে, আমাদের এই সফলতাটাকে মানে চক্রান্ত করার চেষ্টা করতেছে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয়ে যে ঘটনাটা ঘটে গেল, এখানে যে আমলাতন্ত্র যারা আছে, মানে যারা এখনো হাসিনার পদদষ্ট বা তাদের মতাদর্শী যারা আছে, তারা বিভিন্নভাবে চেষ্টা করতেছে যে আমাদের দেশটাকে, এই সুন্দর দেশটাকে মানে অস্থিতিশীল করার জন্য। আমরা চাচ্ছি যে হাসিনার যারা সহচর, তারা যেন কোনো ক্রমেই পারে জেলা থেকে এসেছেন, তারা তাদের আপনারা জানেন যে বিষয় নিশাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহাদাত নিশাদ। এদিকে কর্মসূচি সফল করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সোমবার রাতে এক ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রকে স্বাগত জানিয়ে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালনের কথা ঘোষণা দেন তারা। আলাদা ঘোষণাপত্র প্রকাশ হচ্ছে না জানিয়ে সমন্বয়করা বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র রুখতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। আওয়ামী লীগ ও মুজিববাদের কবর রচনায় 31শে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাইয়ের ঘোষণাপত্র কর্মসূচির ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচির কয়েক ঘন্টা আগে প্রধান উপদেষ্টার দপ্তর জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয়, জুলাইয়ের ঘোষণাপত্র হবে সরকারের পক্ষ থেকে। এই ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে। এ নিয়ে সোমবার রাতেই রাজধানীর বাংলা মোটর কার্যালয়ে জরুরি বৈঠকে বসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। অতঃপর 3 ঘন্টার বৈঠক শেষে ঘোষণা আসে মঙ্গলবার নির্ধারিত সময় হবে কর্মসূচি। তবে জুলাই বিপ্লব ঘোষণাপত্র প্রকাশ হবে না, পালন করা হবে মার্চ ফর ইউনিটি কর্মসূচি। ছাত্র জনতার আহ্বানে রাষ্ট্রীয় পর্যায় থেকে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ 31শে ডিসেম্বর রোজ মঙ্গলবার বিকাল 3 ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হলো। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে দেশি বিদেশি নানা ষড়যন্ত্রের অভিযোগ করেন মুখ্য সংগঠক। আমাদের প্রক্লেমেশন যাতে আমরা করতে না পারি, সেই ক্ষেত্রে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়েছে। সেই ষড়যন্ত্রে পেরেক মেরে দিয়েছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্র দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দেশবাসীকে রাজপথে নামার আহ্বান জানান সার্জিস আলম। রাষ্ট্রের পক্ষ থেকে এই যে ঘোষণাপত্রটি, আমাদের এই জুলাই অভ্যুত্থানের এই ঘোষণাপত্রটি আসা উচিত এবং এটি একটি লিখিত ডকুমেন্ট হিসেবে রাষ্ট্রের পক্ষ থেকে যাওয়া উচিত। তো আমাদের জায়গা থেকে আমাদের যে জিনিসটি মনে হয়েছে সেটি হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মের চেয়ে রাষ্ট্র যখন এই দায়িত্বটি নিয়ে নেয়, অন্তর্বর্তীকালীন সরকার যখন এই দায়িত্বটি নিয়ে নেয়, আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টিকে সাধুবাদ জানাই এবং স্বাগত জানাই। যথাসময়ে সবাইকে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান সমন্বয়করা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। খ্রিস্টীয় পুরাতন বছরকে বিদায় ও নতুন বছর বরণে সারা দেশে চলছে নানা প্রস্তুতি। 31st নাইট উদযাপনে পর্যটন নগরী কক্সবাজার সেজেছে বর্ণিল সাজে। হোটেল মোটেলগুলো সাজানো হয়েছে মনোরম সজ্জায়। সমুদ্র সৈকতে ঢল নেমেছে লাখো পর্যটকের। পর্যটন স্পটগুলো হয়ে উঠেছে উৎসব মুখর। বিরাজ করছে উৎসব আমেজ। নিরাপত্তার স্বার্থে সবখানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর টহল। 2024 সাল বিদায় ও নতুন বছর বরণ ঘিরে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ডিএমপি। আইন শৃঙ্খলা রক্ষায় পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও নজরদারি করা হবে। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টার এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এ সময় পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস জানান, দুর্ঘটনা এড়াতে পটকা, আতশবাজি ও ফানুস উড়ানো নিষিদ্ধ করা হয়েছে। সিদ্ধান্ত কার্যকরে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। আর ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজধানীর কূটনৈতিক জোন সহ বিভিন্ন এলাকায় চেকপোস্ট সহ যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
এই শব্দ দূষণ নিয়ন্ত্রণ ও রোধকল্পে আমাদের মাননীয় উপদেষ্টার নেতৃত্বে অনেক কর্মসূচি আমরা গ্রহণ করেছি। আপনারা সেগুলো আমি মনে করি অবহিত। বিমানবন্দরে ওই জোনটিকে শব্দ দূষণ মুক্ত করবার জন্য আমরা গ্রহণ করেছি। যানবাহনের হর্নের ব্যবহার বন্ধ করা, অন্যান্য ক্ষেত্রে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। সেই প্রেক্ষাপটে আমাদের উপদেষ্টা মহোদয় আজকের এই ব্রিফিংটিতে আমাদের অংশগ্রহণটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেছেন এবং তিনি আমাকে এই প্রেস ব্রিফিংয়ে অংশগ্রহণ করবার জন্য নির্দেশনা প্রদান করেছেন এবং তার একটি আমি মনে করি এখানে খুবই সুচিন্তিত এবং উদ্ভাবনী চিন্তা চেতনামূলক ধারণা যে এই ক্ষেত্রে আমাদের কি কি করণীয় থাকতে পারে। শব্দ দূষণের কি ক্ষতি হয় আমি সংক্ষেপেও যদি বলি, এখানে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ ঘটে শব্দ দূষণের কারণে। 15 বছর পর প্রকাশ্যে কেন্দ্রীয় সদস্য সম্মেলন করছে ইসলামী ছাত্র শিবির। মঙ্গলবার সকাল 8:30টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নির্মিত প্যান্ডেলে সম্মেলন উদ্বোধন করেন জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ আলী রায়হানের বাবা মুসলিম উদ্দিন। শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, আগামী দিনের বাংলাদেশ গড়তে তরুণদের নেতৃত্ব দিতে হবে। এ সময় বক্তব্য রাখেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। সম্মেলনে যোগ দেন মালয়েশিয়া, মিশর, তুরস্ক, ফিলিস্তিনের ইসলামী ছাত্র সংগঠনের নেতারা। অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারাও। এ সময় ভারতীয় আধিপত্যবাদী শাসনের অবসানে এক হওয়ার আহ্বান জানান বক্তারা। যশোরের চৌগাছা থানায় সন্ধান মিলেছে ভয়ঙ্কর এক টর্চার সেলের। থানা প্রাচীরের ভেতর ওসির বাংলোতে ওসি নিজেই তৈরি করেছেন এই টর্চার সেল। দিনের পর দিন আটকে রেখে ইলেকট্রিক শক ও নির্মম নির্যাতনের অভিযোগ মিলেছে এই টর্চার সেল থেকে ফিরে আসা ব্যক্তিদের কাছ থেকে। তবে অভিযোগকারীদের বক্তব্য মন গড়া দাবি করে আইনের যথাযথ প্রয়োগের দাবি করেন অভিযুক্ত ওসি। সহকর্মী সালাউদ্দিন সাগরের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। পতিত আওয়ামী সরকারের আমলে বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়িতে ছিল টর্চার সেল। সেখানে আটকে রেখে করা হতো নির্যাতন। গণ অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতন হলেও টর্চার সেল টিকে আছে যশোরের চৌগাছা থানায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পায়েল হোসেনের চাঁদাবাজি, রিমান্ড বাণিজ্য ও টর্চার সেল নিয়ে অভিযোগ উঠেছে। স্থানীয়রা অভিযোগ করেন, টাকার বিনিময়ে রাজনৈতিক কর্মীদের থানায় ডেকে মাসিক চুক্তিতে মাদক ব্যবসা সহ নানা অপকর্মের অনুমতিও দিচ্ছেন এই ওসি। সাধারণ ডায়েরি থেকে মামলা, কোনো সেবাই মিলছে না টাকা ছাড়া। প্রতি মাসে 1 লাখ টাকা করে আমারে দিবি, ওরা মাদক ব্যবসা বাণিজ্য করবে, ওদের কোনো ডিস্টার্ব করবে না। আমার এক বন্ধুর ভাই হারিয়ে যায়, বাসা থেকে যাওয়ার পরে আমরা একটা জিডি করি। নরসিংদী আছেন, তাহলে আমাদেরকে 2 লাখ টাকা দিতে হবে। পরবর্তীতে ওসি সাহেব 50,000 টাকায় আনতে বলে আমি ওনার নিজ বাসভবনে যে টাকাটা দিয়ে আসি। টাকাটা নিছিলেন, কাজ তো হলো না, তাহলে আপনার আমাদের টাকাটা ব্যাক দিয়ে দেন। আমার এবং আমার বন্ধু বাবুলের নামে 4 জায়গায় পোস্টার ছাপানো নি। টাকা ফেরত চাওয়ায় জীবন নামের এক ব্যক্তির ছবি থানার দেয়ালে দালাল আখ্যা দিয়ে সাটিয়ে তাকে ফোনে হুমকি দিয়ে চলেছেন ওসি পায়েল। শঙ্কা জানিয়ে বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্টও করেছেন জীবন। আসামি আটকের পর থানা হাজতে 24 ঘন্টা রাখার বিধান থাকলেও ওসি পায়েল তার টর্চার সেলে ইলেকট্রিক শক ও নির্যাতন চালান। বাড়িতে ফোন করে সেই আহাজারি শোনান স্বজনদেরও। পরে স্বজনরা থানায় আসলে সরাসরি টাকা দাবি করা হয় শুধু মারধর বন্ধ করার জন্য। টাকা দিলে ছোট মামলা, অন্যথায় ইচ্ছামতো মামলা দিবেন বলে আদায় করেন টাকা। 2 লাখ টাকা চাঁদা না পেয়ে 32 ঘন্টা আটকে রেখে নির্যাতন করে পারভেজ নামের এক যুবককে 4টি মামলায় আসামি করা হয় বলে অভিযোগ করে তার মা। উপজেলার ভাদ্রা গ্রামের ব্যবসায়ী মানিকের কাছ থেকে 5 লাখ টাকা নিয়ে তাকে অস্ত্র মামলায় চালান দিয়েছে ওসি। পরে তাকে রিমান্ড দিয়ে ফের তার পরিবারের কাছে টাকা দাবি করেন ওসি। 6 বার দিয়েছে কারেন্ট শট, শুধু মেরেছে, আর সে মারে কোনো তুলনা নেই। সে 5 লাখ আমি দিয়েছি। আপনার ভাই তো অনেক টর্চার করেছে, ওর বাংলায় নিচে রেখে মাইরেছে। সাধারণ জনগণ ছাড়াও তার রোষানলের শিকার আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী থেকে নির্বাচিত সিংহঝুলি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হামিদ মল্লিক। তার বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ না থাকলেও 6 ঘন্টা টর্চার সেলে আটকে রেখে 10 লাখ টাকা দাবি করে 2019 সালের একটি চাঁদাবাজি মামলায় আদালতে চালান দেয় ওসি। আমাকে হাজতখানায় না নিয়ে উনি ওনার ব্যক্তিগত রুমে নিয়ে গেল, বাসায়, যে বাসায় ওসি সাহেব থাকে, ডরমিটরি থানার। 10 লাখ টাকা দিতে হবে, না হলে আপনাকে বোমটম থানায় আছে 5টা মামলা হবে, বিভিন্ন নাশকতার মামলা হবে। এদিকে অসংলগ্ন কথা বলে অভিযোগ অস্বীকার করে আটককৃত সবাইকে আসামি বলে দাবি করছে ওসি পায়েল। তারা হচ্ছে কুখ্যাত মাদক ব্যবসায়ী, তারা মাদক ব্যবসায়ী করতে গেছে এবং মোটরসাইকেল চোরের
সক্রিয় সদস্য এবং তাদের পিসিপিআর খারাপ, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তাদের হেফাজত থেকে মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে, তারা এই ধরনের অভিযোগ করতে পারে। এই ধরনের অভিযোগের কোনো সত্যতা নেই। তদন্ত সাপেক্ষে ওসির বিচার দাবি করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। চৌগাছা থানার ওসি যেটা করেছে তার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমরা বিচার দাবি করছি। আর ভুক্তভোগীদের লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা। যিনি ভুক্তভোগী আমাদের কাছে অভিযোগ দেয়, আমরা সেটা অবশ্যই তদন্ত করে দেখব। পরে সত্যতা পাওয়া গেলে সেই অনুযায়ী আইনানুগ যে ব্যবস্থা গ্রহণ করার সুযোগ আছে। অভিযোগ তদন্ত করে দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের। নিউজ ডেস্ক, দেশ টিভি। জয়পুরহাটে জুলাই আগস্ট আন্দোলনে হত্যা মামলা নিয়ে ঘটেছে ভৌতিক কাণ্ড। নিজেদের করা মামলায় পরিবারের সদস্যরাই আসামি হওয়ায় হতবাক শোকাহত পরিবারটি। আর হত্যা, সংঘাত বা রাজনীতি না করেও আসামি হয়ে দিশেহারা শত শত মানুষ। পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসন বলছে, নিরীহ মানুষকে হয়রানি থেকে রক্ষায় কাজ করছেন তারা। মিথ্যা মামলা বাণিজ্য নিয়ে অনুসন্ধান করেছেন জয়পুরহাট প্রতিনিধি রেজাউল করিম রেজা, জানাচ্ছেন এম এ আসিম। জুলাই আগস্ট বিপ্লবে জয়পুরহাটে শহীদ মেহেদীর পরিবার। শোকাহত পরিবারটির এ কান্না নতুন বিপত্তির, কারণ তাদের করা মামলার আসামিও তারা। হত্যাকারীদের নামে মামলা দিলেও কে বা কারা সে মামলায় আসামি করে দিয়েছে তাদের পরিবারের একাধিক সদস্যদের। তারা কোনো দোষী না, আমরা জানি না নেতারা কার কার নাম দিছে, কোথাকার লোকের নাম দিছে, আমরা জানিও না, চিনিও না। যে মামলা বাদে আমি যে মামলা করছি, অনেক মানুষ যারা নির্দোষী সেগুলার নামও ঢুকে গেছে। আমার চাচা আনোয়ার, আমার মামা জসিম, এগুলা যে নাম কিভাবে যে ঢুকলো আমি তো স্বপ্নেও জানি না। শুধু শহীদ পরিবার নয়, হত্যা, সংঘাত বা রাজনীতি না করেও আসামি হয়ে আছে অসংখ্য নিরীহ মানুষ। অবসরপ্রাপ্ত এ বৃদ্ধ রেল কর্মকর্তাও বাদ পড়েনি মামলা চক্রের হাত থেকে। এই নামটা কে দিল আমি সঠিক জানি না, তারপরেও বুঝতে পারতেছি জমি জমা সংক্রান্ত মামলা নিয়ে এটা হয়েছে। একইভাবে অনেকেই ভৌতিকভাবে হয়েছেন হত্যা বা হত্যা চেষ্টা মামলার আসামি, যারা এখন পরিবার বা কর্মস্থল ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে মাসের পর মাস। আমার বিরুদ্ধে রাজনৈতিক মামলা হয়, আমি কোনোভাবে আমার দায়িত্বাদি পালন করতে পারছি না। আমার আত্মমর্যাদা নষ্ট করার উদ্দেশ্যে আমাকে হয়রানি করার জন্য এই মামলাটি করেছে বলে আমার মনে হয়। পুলিশ বলছে, সঠিক তদন্তের মাধ্যমে নিরীহ ব্যক্তিদের মামলা থেকে অব্যাহতি দিবেন তারা। তদন্ত সাপেক্ষে যারা দোষী হবে তাদেরকে আইনের আওতায় নেওয়া হবে এবং যারা নির্দোষ থাকবে তাদেরকে চার্জশিট থেকে তাদের নাম বাদ দেওয়া হবে। আর জেলা প্রশাসন বলছে, মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী আবেদন করলে মামলা হয়রানি থেকে রক্ষায় কাজ করবেন তারা। যথাযথ কাগজপত্র দিয়ে আমাদের কাছে আবেদন করতে বলা হয়েছে। আজ জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন দাখিল করলে সেগুলি কমিটির মাধ্যমে এগুলির ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেই ইনস্ট্রাকশন আমাদের সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারি করতে সার্কুলারে বলা আছে। জুলাই আগস্ট বিপ্লবের ঘটনায় জয়পুরহাটে হত্যা ও হত্যা চেষ্টার মামলা হয়েছে 14টি। এতে আসামি 1500-এরও বেশি। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ দুপুর। সৌদি আরবে সড়ক দুর্ঘটনা ও টায়ার বিস্ফোরণে নিহত 3 বাংলাদেশির মরদেহ 8 দিনেও দেশে আসেনি। প্রিয়জনকে শেষবারের মতো এক নজর দেখার পাশাপাশি পারিবারিক কবরস্থানে দাফনের অপেক্ষায় প্রহর গুনছেন স্বজনরা। ধার দেনা করে পরিবারের সচ্ছলতা ফেরাতে গিয়ে এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা। সহকর্মী ইলিয়াস আহমেদের তথ্যচিত্রে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। ব্যাংক লোন ও ধার দেনার মাধ্যমে 6 লাখ টাকা খরচ করে 2023 সালের 22 ডিসেম্বর সৌদি আরবে পাড়ি জমান ময়মনসিংহের গফুরগাঁওয়ের আবু সাইদের ছেলে ইকরাম হোসেন। সৌদিতে সড়ক পরিষ্কারের কাজ করতেন ইকরাম। 21 ডিসেম্বর মদিনা শহরের সোয়াইদরা এলাকায় কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মারা যান তিনি। ইকরামের পরিবারে শোকের ছায়া নেমেছে। তার স্ত্রী ও 4 বছরের সেই সন্তানের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। সৌদি আরবে রোড অ্যাক্সিডেন্টে সে মারা গেছে। এখন আমার সরকারের কাছে আবেদন, ওর লাশটা খুব তাড়াতাড়ি খুব দ্রুত পাঠানোর ব্যবস্থা করা হোক।
আমার একটা সন্তান আছে, আমার সন্তানের ভবিষ্যৎ কেউ জানি না, আমার ভবিষ্যৎ কেউ দেখবো আমি জানি না। একই দুর্ঘটনায় এই গ্রামের সঙ্গী হন পূর্ব গোলাবাড়ি গ্রামের রিফাত মিয়া। ছেলেকে হারিয়ে বাবা মা ও স্বজনদের আহাজারি যেন থামছেই না। তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা যেন কারো জানা নেই। বাংলাদেশের যারা মারা গেছে তাদের ঋণগ্রস্ত, উনি খুব অনেক ঋণগ্রস্ত হয়ে গেছে, যাতে তাদের এই ঋণ দেওয়ার মতো একটি সুব্যবস্থা করে দেয়। আমি চাই যাতে আমার বাতিজার লাশটা যেন সুষ্ঠুভাবে দেশে ফিরে আনার। এই যে বাগনা সৌদি আরব মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্ট করে, 4 জন লোক একসাথে মারা গেছে। আমার বাগনা লাশটা তাড়াতাড়ি যেমন আসে দেশে, আপনারা জটিলভাবে লাশটা মুছাইয়া দিবেন। যে মারা গেছে তারা তো আর পাওয়া যাবে না, মানে লাশটা দ্রুত বেগে যা আসে, সেই জন্য আমরা আইনের লোকের কাছে আবেদন করতেছি। 20 ডিসেম্বর মোটর ওয়ার্কশপে টাওয়ার বিস্ফোরণে মারা যান পাইথল গ্রামের সুমন মিয়া। তার বাড়িতেও চলছে কান্নার হাজারি। স্বজনদের দাবি দ্রুত দেশে আসুক তাদের লাশ। এতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন পুলিশ। আমার এই পাগলা থানায় গত 21 তারিখে সৌদি আরবে 2টি ছেলে সড়ক দুর্ঘটনায় মারা যায়। এটা আমি জানতে পারি, আমি তার পরিবারের সাথে যোগাযোগ করছি, পরিবারদেরকে সান্ত্বনা দিচ্ছি। আমি এটাও বলছি যে আমাদের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতা লাগে আমরা তাকে সর্বোত্তম সহযোগিতা করব। নিহতদের মরদেহ দ্রুত পরিবারের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি আর্থিক সহযোগিতার প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। কূটনীতিতে 2024 সালটা বাংলাদেশের জন্য বাকবদলের বছর হিসেবেই উল্লেখযোগ্য। দীর্ঘমেয়াদী হাসিনা সরকারের পতনের সঙ্গে সঙ্গে পরিবর্তন আসে দেশের কূটনৈতিক সম্পর্ক ও পরিকল্পনায়। 24-এর মাঝামাঝি থেকে বড় প্রতিবেশী ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন দিয়ে শেষ হয় বছর। নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্কে তৈরি হয় দৃঢ়তা। বছর জুড়ে কূটনীতির আদ্যপান্ত নিয়ে জানাচ্ছেন জানাতুল মোহনা। 24 জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে ভারত মার্কিনীদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। তৎকালীন হাসিনা সরকারের প্রতি ভারতের টানা অকুণ্ঠ সমর্থন অব্যাহত থাকায় বিরোধী দলবিহীন নির্বাচনে প্রধানমন্ত্রীও হন হাসিনা। পরে ডামি নির্বাচন হিসেবে খ্যাতি পায় 24-এর ভোট। নির্বাচনের পর দেশে দুর্নীতি, দুঃশাসন, গুম খুনের প্রতি উদ্বেগ জানায় মার্কিন প্রশাসন। সেই উদ্বেগে ঘি ঢেলে দেয় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরাও। বাংলাদেশ সফরে আসেন মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। 2024-এ রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে বহুল আলোচিত ঘটনা শেখ হাসিনার ভারত সফর। মোদি প্রীতিতে মগ্ন হাসিনা জুন মাসেই 2বার ভারত সফরে যান। কোটা আন্দোলনের আগুন সবে জ্বলা শুরু। এরই মধ্যে আশায় ঘুরে বালি বহুল প্রতীক্ষিত হাসিনার চীন সফর। $500 কোটি সমপরিমাণ চীনা মুদ্রা ইউয়ানের ঋণ সহায়তা তো বাংলাদেশ পায়নি, বরং তড়িঘড়ি করে ফিরে আসতে হয় একদিন আগেই। গুঞ্জন ছড়িয়ে পড়ে হাসিনা সরকারের যুক্তরাষ্ট্রের পাশাপাশি চীনের সঙ্গে সম্পর্কেরও ফাটল ধরে। শাক দিয়ে মাছ ঢাকতে রাষ্ট্রদূত ও কূটনীতিকদের ধ্বংসাবশেষ দেখাতে নেয় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। এরই মধ্যে ছাত্র জনতার উপর নির্মম হত্যাযজ্ঞ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক বিশিষ্টজনেরা। তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাদরে স্বাগত জানান চীন, আমেরিকা, ভারত সহ বিভিন্ন দেশ। গণ অভ্যুত্থান পরবর্তী নতুন সরকার দায়িত্ব নিলে আবারও বাংলাদেশে আসেন ডোনাল্ড লু, তবে এবার ভিন্ন মেজাজে। সুশাসন ও বাণিজ্য প্রসারিত করতে $200 মিলিয়ন বেশি মূল্যের একটি চুক্তিতে স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র। 2024 বাংলাদেশের জন্য ইতিহাস তৈরির বছর। ইতিহাসে প্রথমবারের মতো জাতিসংঘে ভাষণ দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবছর বেশ কিছু শীর্ষ নেতা, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা, ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশের রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের সাথে সাক্ষাৎ করতে আসেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন ইস্যুতে ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। হাসিনার আমলে প্রতিশ্রুত শক্তিশালী বন্ধুত্ব হয়ে পড়ে দুর্বল।
সেই টানাপোড়েন থেকে দুই দেশের মধ্যে তিক্ততা তৈরি হয়। কলকাতা ও আগরতলায় বাংলাদেশ মিশনে উগ্রবাদীরা হামলা চালায় ও বাংলাদেশের পতাকা পুড়িয়ে দেয়। এই ঘটনায় বাংলাদেশ সরকার তীব্র অসন্তোষ প্রকাশ করে। ভারতে বাংলাদেশ মিশনে হামলার ঘটনার জেরে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মাকে গত ৩ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। তার সফরের পর দুই দেশের মধ্যে সম্পর্ক কিছুটা গতি পায়। আরাকান আর্মি নাকি জান্তা সরকার, আরেক প্রতিবেশী মিয়ানমারের ঘরোয়া কোন্দলের কোন পক্ষের সমর্থনে থাকবে তা নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশ, বিশেষ করে আরাকান আর্মি যখন বেশিরভাগ এলাকা দখল করে ফেলেছে। কূটনৈতিক চালে এই বছরটায় নিজেকে স্বরূপ উপস্থাপন করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। পলাতক শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বছরের শেষে ভারতকে কূটনৈতিক চিঠি দেয় অন্তর্বর্তী সরকার। হাসিনা শাহী আমল শেষে বৈদেশিক সহায়তা বৃদ্ধি প্রমাণ করে যে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দিচ্ছে বিশ্ববাসী। সব মিলিয়ে কূটনীতিতে বাকবদলের বছর হিসেবে পরিগণিত হতে যাচ্ছে 2024। কূটনীতিতে স্বপ্ন দেখাচ্ছে নতুন এক বৈষম্যহীন বাংলাদেশের। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশে শেখ হাসিনার সরকার পতনের 4 মাস পর বিদ্রোহীদের সশস্ত্র অভিযানে দেশ ছেড়ে পালিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। আর চলতি বছরের শেষে ক্ষমতাচ্যুত হন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। এছাড়া যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে ভোটের মাধ্যমে পরিবর্তিত হয় ক্ষমতার পট। 2024 সালের ঘটনা বহুল রাজনৈতিক পালাবদল নিয়ে রায়হান কবির শুভ্রের ডেস্ক রিপোর্ট। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। এভাবেই গেল 1 আগস্ট দমভক্তি করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে পালিয়ে না যাওয়ার অঙ্গীকার করলেও সেই আত্মবিশ্বাস মিথ্যা প্রমাণিত করে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে 5 আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ইতি ঘটে তার টানা 16 বছরের শাসনের। এই ঘটনার মাত্র 4 মাস পর আরেক স্বৈর শাসকের পতন দেখে বিশ্ব। 8 ডিসেম্বর বিদ্রোহীদের সশস্ত্র অভিযানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এর মধ্য দিয়ে পতন হয়েছে তার টানা 2 যুগের শাসনের। ফলে মধ্যপ্রাচ্যে সূচিত হয় নতুন আরেকটি ইতিহাস। এদিকে দক্ষিণ কোরিয়ার ইতিহাসেও ঘটে গুরুত্বপূর্ণ ঘটনা। চলতি বছর ডিসেম্বরের 4 তারিখে সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। দেশ জুড়ে তীব্র বিরোধিতার মুখে মাত্র 6 ঘন্টা পর সে সিদ্ধান্ত প্রত্যাহারও করেন তিনি। এরপর প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করতে 4 ডিসেম্বর প্রথম দফায় পার্লামেন্টে অভিশংসন প্রস্তাব উত্থাপন করে প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি সহ অন্যান্যরা। চাপের মুখে অভিশংসিত হন প্রেসিডেন্ট ইয়ন। এছাড়া 2024 সাল ছিল ঘটনাবহুল বছর। বিশ্বের প্রায় অর্ধেক জনগোষ্ঠী ভোটের মাধ্যমে বদলিয়েছে ক্ষমতার মসনদ। বিশ্বের অন্যতম পুরনো গণতন্ত্রের দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণার সময় 2 বার হত্যাচেষ্টার শিকার হন সাবেক প্রেসিডেন্ট রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প। কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই ও অস্থিরতার আশঙ্কা কাটিয়ে নিরঙ্কুশ বিজয় নিয়ে হোয়াইট হাউসে ফিরেছেন তিনি। মেক্সিকোর ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী নির্বাচন হয় 2024 সালে। এবছর দেশ জুড়ে স্থানীয় সরকার নির্বাচনে 37 জন প্রার্থী গুপ্ত হত্যার শিকার হন। সহিংস নির্বাচনের মধ্যেই ক্লোডিয়া শেইনবাউং মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। 2024 সালে আন্তর্জাতিক রাজনীতিতে বড় পরিবর্তন এসেছে। এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও লাতিন আমেরিকায় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় পরিবর্তন হয়েছে। এদিকে দক্ষিণ আফ্রিকা ও ভারতে দীর্ঘদিনের শাসক দলগুলো সংখ্যাগরিষ্ঠতা হারালেও ক্ষমতায় টিকে যায়। পাকিস্তানেও চলছে রাজনৈতিক অস্থিরতা। 2024 সালে গণতন্ত্র বিভিন্ন সংকটে পড়লেও স্থিতিশীল ছিল বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে 2025 সাল গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ বছর হতে পারে বলে জানান তারা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বছরের শেষে এসেও গাজায় আগ্রাসনের মাত্রা সামান্য কমায়নি ইসরায়েলি বাহিনী। সোমবারও জাবালিয়া সহ বিভিন্ন শহরের আইডিএফ এর হামলায় প্রাণ গেছে অন্তত 27 জনের। এর মধ্যে উত্তরাঞ্চলের তীব্র শীতে হাইপোথার্মিয়ায় মারা গেছেন আরো 7 ফিলিস্তিনি। এদিকে উত্তরাঞ্চলের শেষ হাসপাতালটিতেও ইসরায়েলি তাণ্ডবের কারণ হিসেবে বৈশ্বিক নীরবতাকেই দায়ী করছেন বিশ্লেষকরা। আরো জানাচ্ছেন আফরিন মৌ।
ছোট ছোট তাঁবুগুলোই শেষ আশ্রয়স্থল ছিল নিঃস্ব গাজাবাসীর। তবে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে সেগুলো। দের আল বালাহ অঞ্চলে ফিলিস্তিনিরা পানি সরিয়ে তাঁবু বসবাসযোগ্য করে তোলার ব্যর্থ চেষ্টা করছেন। বছর শেষ হলেও দুর্ভোগ শেষ হচ্ছে না স্থানীয় বাসিন্দাদের। বৃষ্টি হয়েছে আর আমাদের তাঁবুগুলোতেও পানি ঢুকেছে। কাঠের খুঁটি ভেঙে তাঁবুর ভেতরে এবং গদিতে পানি ঢুকেছে। আমার হাঁপানি আছে। আমি ইনহেলার ব্যবহার করি, তবে ঠান্ডা, বৃষ্টি এবং কম্বল ও কাপড়ের অভাবে সবকিছুই অর্থহীন। গতকালের বৃষ্টিতে ঘুমন্ত অবস্থায় আমাদের তাঁবুতে পানি ঢুকেছে। রাতে বুঝতে পেরে সবকিছু বাঁচানোর ব্যর্থ চেষ্টা করেছি, তবে সবকিছু শেষ হয়ে গেছে। এর মধ্যে তীব্র হচ্ছে শীতের প্রকোপ। গণমাধ্যমের প্রতিবেদন বলছে উত্তরাঞ্চলে হাইপোথার্মিয়ায় মারা গেছেন 7 ফিলিস্তিনি। এর মধ্যে শিশুর সংখ্যাই বেশি। এই পরিস্থিতিতেও ইসরায়েলি আগ্রাসন থেকে রেহাই পাচ্ছে না নিরীহ ফিলিস্তিনিরা। সোমবারও বিভিন্ন অঞ্চলে লাগাতার বোমা হামলা ও গোলাবর্ষণে বেশ কয়েকজন নিহত হয়েছে। উপত্যকায় ত্রাণ প্রবেশে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। এর মধ্যেই ত্রাণ সংস্থাগুলো সতর্ক করেছে যে ইসরায়েল উত্তর গাজায় জাতিগত নির্মূলের শেষ পর্যায়ে রয়েছে। তারা বলছে প্রায় 3 মাসে সেখানে ফিলিস্তিনিদের জন্য মাত্র 12 ট্রাক সাহায্য বিতরণ করতে পেরেছে। এদিকে উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালককে গ্রেফতারের পর এ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগের পরোয়াও করছে না ইসরায়েল। মুক্তি দিতে তার পরিবারের আবেদনও আমলে নেয়নি আইডিএফ। পুরো হাসপাতালটিকে এখনো অবরুদ্ধ করে রেখেছে তারা। সেখানে ইসরায়েলি হেফাজতে আরও 5 বন্দী নিহতের খবর জানিয়েছে গণমাধ্যম। উত্তরাঞ্চলের শেষ হাসপাতালটিতেও ইসরায়েলের এ তাণ্ডবের কারণ হিসেবে বৈশ্বিক নীরবতাকেই দায়ী করছেন বিশ্লেষকরা। 1 বছরের বেশি সময়ে নেতানিয়াহু বাহিনীর হামলায় 45,000-এর বেশি মানুষের প্রাণ গেছে। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার একটি আদালত ইউলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা অনুমোদন করেছে বলে জানিয়েছে দেশটির তদন্তকারী কর্তৃপক্ষ। গেল 3 ডিসেম্বর সামরিক আইন জারির সিদ্ধান্তের কারণে 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যে তাকে অভিশংসন এবং ক্ষমতা থেকে বরখাস্ত করা হয়। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী দক্ষিণ কোরিয়ায় বর্তমান কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে এটিই প্রথম গ্রেফতারি পরোয়ানা জারি। দেশটির বার্তা সংস্থা ইয়নহাপ সিআইইউকে উদ্ধৃত করে বলেছে, বর্তমান এই গ্রেফতারি পরোয়ানা 6 জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে এবং এটি প্রয়োগ করা হলে ইউনকে সিউল ডিটেনশন সেন্টারে আটক রাখা হবে বলে ধারণা করা হচ্ছে। দেখছেন সংবাদ দুপুর।